এত বড় প্রাসাদ, অথচ কথা বলার মতো কেউ নেই। এই দেয়ালগুলো যেন আমাকে গিলে খেতে চায়। ওই বনের ভেতরের পাখিগুলো কত সুখী, ওরা অন্তত একসঙ্গে উড়তে পারে। রাজকুমার, আপনার তলোয়ার চালনা শেখার সময় হয়েছে। আর সময় নষ্ট করবেন না। রাজ্য চালাতে গেলে কঠোর হতে হয়। জানালার বাইরে তাকিয়ে স্বপ্ন দেখে সময় কাটানো রাজপুত্রদের মানায় না। উজির মশাই, আমার তলোয়ার চালাতে ভালো লাগে না। আমার ইচ্ছে করে ওই বনের প্রজাপতিদের পেছনে ছুটতে। আচ্ছা, আমার কোনো বন্ধু নেই কেন? রাজপুত্রের কোনো বন্ধু থাকে না রাজকুমার, থাকে শুধু প্রজা আর শত্রু। চলুন, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। রাজা মহেন্দ্র সিংহাসনে বসে আছেন। তাকে খুব শক্তিশালী এবং গম্ভীর দেখাচ্ছে। আরিয়ান মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান, আমি শুনলাম তুমি নাকি আজকেও পড়াশোনায় মন দাওনি। সারাক্ষণ জানালার বাইরে তাকিয়ে কি দেখো বলো তো? বাবা, আমি সারাক্ষণ খুব একা বোধ করি। প্রাসাদে কেউ আমার সাথে খেলে না। আমি কি একটু বনের ধারে যেতে পারি? অসম্ভব। বন খুব বিপজ্জনক জায়গা। সেখানে বুনো পশু আর রহস্যময় সব বিপদ লুকিয়ে আছে। তুমি এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। তোমার নিরাপত্তা আমার কাছে সবার আগে। যাও, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। সূর্যাস্তের লালচে আলো আরিয়ানের ঘরে এসে পড়ছে। আরিয়ান আবার জানালার ধারে ফিরে এসেছে, তার চোখে পানি। নিরাপত্তা দিয়ে আমি কি করব যদি আমি মনেই শান্তি না পাই? আজ রাতে আমি বের হবই। এই বনের রহস্য আমাকে ডাকছে। সেখানে হয়তো আমার মতো একা কেউ আছে যে আমার বন্ধু হবে। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। প্রাসাদের প্রহরীরা তন্দ্রাচ্ছন্ন। আরিয়ান খুব সাবধানে পা টিপে টিপে আস্তাবলের দিকে এগিয়ে যাচ্ছে। তার পরনে সাধারণ পোশাক, মাথায় রাজমুকুট নেই। চুপ থাক বাদল, কেউ যেন টের না পায়। আজ আমরা অনেক দূরে যাব, শুধু তুমি আর আমি, যেখানে কোনো নিয়ম নেই, কোনো হুকুম নেই। আরিয়ান বাদলের পিঠে চড়ে বসে এবং আস্তাবলের পেছনের গোপন দরজা দিয়ে দ্রুত বেগে বেরিয়ে যায়। আরে বাহ বাদল, দেখো এই ফুলগুলো কত সুন্দর। প্রাসাদের বাগানের মতো এগুলো সাজানো নয়, কিন্তু কি চমৎকার গন্ধ। কিছু রঙিন পাখি তার মাথার ওপর দিয়ে কিচিরমিচির শব্দে উড়ে যায়। আরিয়ান প্রথমবারের মতো মুক্ত নিঃশ্বাস নিচ্ছে। আরিয়ান এখন বনের অনেক গভীরে। চারপাশের গাছগুলো এখন অনেক বড় এবং প্রাচীন। একটি স্বচ্ছ জলের ঝর্ণা দেখা যাচ্ছে, যা পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। জানো বাদল, উজির মশাই বলতেন এই বন খুব ভয়ঙ্কর, কিন্তু আমার তো মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। এখানে কোনো মিথ্যে নেই, কোনো কৃত্রিমতা নেই। হঠাৎ বনের পরিবেশ কিছুটা শান্ত হয়ে আসে। পাখির ডাক কমে যায়। এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে। আরিয়ান বুঝতে পারে সে লোকালয় থেকে অনেক দূরে চলে এসেছে, কিন্তু তার মনে কোনো ভয় নেই। বাদল, ওই ঝোপের আড়ালে কি ওটা? চলো তো দেখি। আরিয়ান কৌতূহলী হয়ে ঝোপের দিকে এগোয়, যেখান থেকে একটি ক্ষীণ যন্ত্রণার আওয়াজ আসছে। আরিয়ান ঝর্ণার ধারে বসে কিছু লতাপাতা পাথরের ওপর পিষে রস তৈরি করছে। দূরে ধূসর ঘোড়াটি অর্থাৎ পক্ষী শুয়ে আছে। চারপাশের প্রকৃতি বেশ শান্ত। আরিয়ান লতাপাতার রস একটি বড় পাতায় সংগ্রহ করে ঘোড়াটির কাছে এগিয়ে যায়। আরিয়ান খুব সাবধানে সেই রস ঘোড়াটির ক্ষতে লাগায়। ঘোড়াটি যন্ত্রণায় একটু ছটফট করে উঠলে আরিয়ান তার গলায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। জানো বন্ধু, আমাদের রাজবৈদ্য শিখিয়েছেন এই বুনোলতার রস ক্ষত সারাতে জাদুর মতো কাজ করে। একটু জ্বালা করবে, কিন্তু সহ্য করে নাও। ঘোড়াটি ধীরে ধীরে শান্ত হয় এবং কৃতজ্ঞতার দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায়।
প্রাসাদে সবাই ঘুমিয়ে পড়েছে। আরিয়ান একটি ছোট মশাল হাতে নিয়ে সাবধানে পা টিপে টিপে রান্নাঘরে ঢুকছে। সে একটি কাপড়ের থলিতে বড় বড় লাল আপেল, কিছু টাটকা রুটি এবং রাজবৈদ্যের ঘর থেকে আনা কিছু মলম ভরে নিচ্ছে। পরিবেশটা এখন অনেক বেশি রঙিন। ঘোড়াটি এখন উঠে দাঁড়িয়েছে। দেখো পক্ষী, তুমি এখন হাঁটতে পারছো। উজির মশাই বলেন আমি নাকি কোনো কাজের নই, কিন্তু দেখো আমার ভালোবাসায় তুমি আজ সুস্থ। ঘোড়াটি আলতো করে আরিয়ানের কাঁধে মাথা ঘষে। আরিয়ান হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরে। যদিও ঘোড়াটি এখনো ধূসর এবং সাধারণ দেখায়, কিন্তু তার চোখে এক অলৌকিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। সেই রহস্যময় ভাঙা হাড়ির অংশটি এখন কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে, যা আসলে একটি গুটিয়ে থাকা ডানা। আমি জানি তোমার মনে অনেক রহস্য আছে, কিন্তু আমার কাছে তুমি শুধু আমার প্রিয় বন্ধু। ঘোড়াটি এখন অনেকটা সুস্থ। তার ধূসর গায়ের চামড়া এখন পরিষ্কার এবং উজ্জ্বল। আরিয়ান একটি পাথরের ওপর বসে আছে এবং ঘোড়াটি তার পাশে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। বাহ, তুমি তো এখন বেশ দ্রুত খাচ্ছ। জানো, আজ থেকে আমি তোমাকে একটা নাম ডাকবো। তোমার ওই পিঠের হাড়ের অংশটা দেখতে অনেকটা ডানার মতো, তাই আমি ঠিক করেছি তোমার নাম হবে পক্ষী। পক্ষী নামটা শুনেই কান খাড়া করে এবং একটা মৃদু ডাক দেয়, যেন সে নামটা পছন্দ করেছে। জানো পক্ষী, আমাদের প্রাসাদে অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমি বড় একা। বাবা সবসময় রাজ্য আর যুদ্ধ নিয়ে ভাবেন। তিনি ভাবেন দয়া দেখানো মানে দুর্বলতা। উজির মশাই চান আমি যেন সারাদিন তলোয়ার চালাই আর গম্ভীর হয়ে থাকি। কেউ আমার মনের খবর নেয় না, কেউ আমাকে ভালোবাসে না। পক্ষী খাওয়া থামিয়ে দেয়। সে তার বড় বড় চোখের পলক ফেলে আরিয়ানের দিকে তাকায়। তার চোখে এক অদ্ভুত বুদ্ধিমত্তা খেলা করছে। শুধু তোমার কাছে এলেই আমি নিজের মতো থাকতে পারি। আমি রাজা হতে চাই না পক্ষী, আমি শুধু চাই সবার সাথেই বোনের মতো শান্তিতে মিশে থাকতে। আচ্ছা, তুমি আমাকে ঘৃণা করো না তো? উজির মশাই তো বলেন আমি নাকি রাজবংশের অযোগ্য। আরিয়ানের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। পক্ষী তখন তার মাথাটা নিচু করে আরিয়ানের কাঁধে আলতো করে ঘষা শুরু করে। সে যেন আরিয়ানকে সান্ত্বনা দিচ্ছে। আমি জানতাম তুমি শুধু বন্ধু নও, তুমি আমার প্রাণ। আমাদের এই বন্ধুত্ব সারা জীবন গোপন থাকবে, কেউ আমাদের আলাদা করতে পারবে না। রাজকুমার আবার পালালেন। প্রতিদিন ঠিক একই সময়ে তিনি বনের সেই নির্দিষ্ট দিকে যান। কোনো বন্ধু নেই, কোনো সঙ্গী নেই, তাহলে তিনি সেখানে কি করেন? রাজকীয় এই বিলাসিতা ছেড়ে বনের ধুলোবালি কেন তার এত প্রিয়? এর পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে। মহারাজ, আপনি অভয় দিলে আমি একটি অত্যন্ত জরুরি বিষয়ে কথা বলতে চাই। বলুন উজির মশাই, রাজ্যে কি কোনো সমস্যা হয়েছে? রাজ্যের সমস্যা নয় মহারাজ, সমস্যা রাজকুমার আরিয়ানকে নিয়ে। তিনি গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন পড়াশোনা আর যুদ্ধবিদ্যা ফাঁকি দিয়ে একা বনের গভীরে চলে যাচ্ছেন। আমি খবর নিয়েছি তিনি সেখানে কোনো শিকারও করেন না। একা? কিন্তু সে তো আগে কখনো এমন করেনি। ছেলেটা হয়তো একটু মুক্ত বাতাস নিতে যায়। মহারাজ, বনের ওই অংশটি অত্যন্ত রহস্যময়। সেখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। আমার ভয় হচ্ছে কোনো শত্রু তাকে ফুসলিয়ে নিয়ে যাচ্ছে না তো, অথবা তিনি কোনো বিপজ্জনক নেশায় জড়িয়ে পড়ছেন না তো। উত্তরাধিকারীর এমন আচরণ রাজ্যের জন্য শুভ নয়। আরিয়ান আমার একমাত্র পুত্র। সে রাজপ্রাসাদে একা থাকতে পছন্দ করে ঠিকই, কিন্তু একা বনে যাওয়াটা তো বিপদের কারণ হতে পারে। বনের বুনো পশু কিংবা জাদুকরদের কথা তো আমি জানি। আরিয়ান যদি কোনো বিপদে পড়ে, তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওঝের মশাই, আগামীকাল আমি নিজেই আরিয়ানের পিছু নেব। আমি দেখতে চাই আমার ছেলে বনের মধ্যে এমন কি লুকিয়ে রেখেছে যার জন্যে সে তার পিতাকেও উপেক্ষা করছে।
সেটাই সঠিক সিদ্ধান্ত হবে মহারাজ। আমি সব ব্যবস্থা করে রাখব। আরিয়ান একটি বড় পাথরের ওপর বসে পক্ষীর গায়ের ধুলো পরিষ্কার করে দিচ্ছে। চারপাশ খুব শান্ত। হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে ঝোপের আড়ালে শুকনো পাতার মচমচ শব্দ হয়। আরিয়ান চমকে ওঠে। কে ওখানে? সামনে এসো। ঝোপ সরিয়ে বেরিয়ে আসে মায়া। তার চোখে এক শান্ত কিন্তু সাহসী দৃষ্টি। ভয় পাবেন না রাজকুমার, আমি আপনাকে অনেক দিন ধরেই লক্ষ্য করছি। আপনি এই বনের শত্রু নন। আরিয়ান অবাক হয়ে মায়ার দিকে তাকায়। মায়া ধীরে ধীরে পক্ষীর দিকে এগিয়ে যায়। পক্ষী সাধারণত অপরিচিত মানুষ দেখলে ভয় পায়, কিন্তু মায়াকে দেখে সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তুমি কে, আর তুমি কি করে জানলে আমি রাজকুমার? আমি মায়া। আমি এই বনের পশু পাখিলের ভাষা বুঝি, তাই মানুষের রূপ দেখে নয়, হৃদয় দেখে চিনে নিই। আপনি যে ঘোড়াটির সেবা করছেন তা কি আপনি সাধারণ মনে করেন? ও তো সাধারণই, তবে ওর মতো দয়ালু ঘোড়া আমি প্রাসাদে দেখিনি। ওর ডানা নেই, কিন্তু ওর মনটা আকাশের মতো বড়। রাজকুমার, ভালো করে ওর চোখের দিকে তাকান। সাধারণ পশুর চোখ শুধু ঘাস আর জল খোঁজে, কিন্তু ওর চোখে আছে এক অদ্ভুত মায়া, এক অনন্ত নীল আকাশ। এটি কোনো সাধারণ ঘোড়া নয়। তুমি কি বলতে চাইছো মায়া? এই চোখ কেবল তাদেরই থাকে যারা সাধারণ রূপের আড়ালে অসাধারণ কিছু লুকিয়ে রাখে। ওর ভেতরে এক সুপ্ত জাদুর টান আছে। আপনি ওকে সাধারণ ভেবে সেবা করেছেন বলেই হয়তো ও নিজের আসল রূপ লুকানোর সাহস পেয়েছে। দয়া তো সবাই দেখায়, কিন্তু ভালোবাসা কেবল খাঁটি মানুষই দিতে পারে। পক্ষী হঠাৎ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আরিয়ান আর মায়া একে অপরের দিকে তাকায়। আরিয়ান বুঝতে পারে মায়া তাকে এমন কিছু বলতে এসেছে যা সে এতদিন শুধু অনুভব করেছে, কিন্তু বুঝতে পারেনি। সাবধান রাজকুমার, প্রাসাদের কালো মেঘ আপনার দিকে এগিয়ে আসছে। আপনার এই গোপন বন্ধুর জন্য আপনাকে আরও শক্তিশালী হতে হবে। রাজকুমার, এই সেই জায়গা। এখানে এমন একজন থাকেন যিনি সময় আর ভাগ্যের গতি প্রকৃতি দেখতে পান। কুড়েঘর থেকে বেরিয়ে আসেন এক বৃদ্ধ জাদুকর। তার লম্বা সাদা দাড়ি, তার হাতে একটি কাঠের লাঠি যার মাথায় একটি জাদুকরি পাথর জ্বলছে। অবশেষে তুমি তাকে খুঁজে পেয়েছো আরিয়ান। আমি জানতাম খাঁটি মন ছাড়া এই রহস্যের পথ কেউ খুঁজে পাবে না। আপনি আমার নাম জানেন? আপনি কি জানেন আমার বন্ধু পক্ষীর এই করুণ অবস্থার কারণ কি? ওর পিঠের এই ক্ষত কেন পুরোপুরি সারছে না? জাদুকর তার লাঠিটি দিয়ে পক্ষীর সেই ভাঙা হাড়ের মতো উঁচু অংশটি স্পর্শ করেন। সাথে সাথে সেখান থেকে হালকা সোনালি আভা বের হতে শুরু করে। আরিয়ান আর মায়া মুগ্ধ হয়ে দৃশ্যটি দেখে। রাজকুমার, এটি কোনো সাধারণ ঘোড়া নয়। একে তুমি পক্ষী বলে ডাকো, কারণ এর আদি নিবাস ছিল নীল আকাশে। এটি সেই আদি রূপকথার পক্ষীরাজ ঘোড়া, যাকে এক অভিশাপ আর হিংসার আঘাতে ডানা হারিয়ে মাটিতে নেমে আসতে হয়েছিল। ওর ডানা কি আর ফিরে আসবে না? ও কি আর আগের মতো উঠতে পারবে না? উত্তরটি তোমার কাছেই আছে। প্রাচীন পুঁথিতে লেখা আছে, এটি সেই রূপকথার ঘোড়া যে কেবল খাঁটি ভালোবাসার ছোঁয়ায় তার হারানো ডানা ফিরে পাবে। যেদিন তোমার দয়া কোনো স্বার্থ ছাড়াই পূর্ণতা পাবে, সেদিনই ওর ডানা মুক্ত হবে। যাও আরিয়ান, সময় ফুরিয়ে আসছে। অন্ধকার শক্তি রাজপ্রাসাদ থেকে বনের দিকে ধেয়ে আসছে। তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। পক্ষীকে রক্ষা করো, তবেই ও তোমাকে রক্ষা করবে। আকাশে বিশাল আকার পূর্ণিমা, নীলচে জ্যোৎস্নার আলোয় বনটি মায়াবী দেখাচ্ছে। আরিয়ান পক্ষীর পাশে হাঁটু ঘেরে বসে আছে। পক্ষী আজ খুব নিস্তেজ। হঠাৎ ঝোপঝাড়ের আড়ালে মশাল ও তলোয়ারের ঝনঝনি শোনা যায়। রাজা মহেন্দ্র ও উজির মশাই সৈন্য নিয়ে সেখানে হাজির হন। দেখুন মহারাজ, আপনার সুযোগ্য পুত্র এক পঙ্গু কুৎসিত ঘোড়ার সাথে ধুলোয় বসে কাঁদছে। এই কি একজন রাজকুমারের পরিচয়?
আরিয়ান, তুমি এক সাধারণ পশুর জন্যে রাজপ্রাসাদের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিলে। চলো আমার সাথে। না বাবা, ও সাধারণ নয়, ও আমার একাকিত্বের একমাত্র সঙ্গী। ও যদি ডানা হারিয়ে মাটিতে পড়ে থাকতে পারে, তবে আমি রাজমুকুট ছেড়ে ওর পাশে বসতে পারবো না কেন? আরিয়ান পক্ষীর সেই ভাঙা ডানার ক্ষতস্থানে হাত বুলিয়ে দেয়। তার চোখ থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু সরাসরি সেই ক্ষতের উপর পড়ে। হঠাৎ আরিয়ানের চোখের জল থেকে একটি তীব্র সোনালী আলোর বিচ্ছুরণ ঘটে। পক্ষী এখন আর নিস্তেজ নেই, সে এক বিশাল গর্জন রেশা করে 2 পায়ে দাঁড়িয়ে পড়ে। তার ডানার ঝাপটায় চারপাশের ধুলোবালি নক্ষত্রের মতো জ্বলতে থাকে। সে এখন এক পূর্ণাঙ্গ পক্ষীরাজ ঘোড়া। এ তো অসম্ভব। এ যে রূপকথার পক্ষীরাজ। দেখো বাবা, দয়া আর ভালোবাসা কোনো কিছুকেই কুৎসিত রাখে না। আজ আমার বন্ধু তার আসল রূপ ফিরে পেয়েছে, তার আকাশ ফিরে পেয়েছে। পক্ষীরাজ আরিয়ানের সামনে মাথা নত করে, তাকে তার পিঠে বসার ইঙ্গিত দেয়। উজির মশাই ভয়ে ও বিস্ময়ে পিছিয়ে যান। পক্ষীরাজ তার বিশাল ডানা ঝাপটে ধীর লয়ে মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করে। আরিয়ান তার কেশর শক্ত করে ধরে আছে, তার চোখে ভয়ের বদলে বিজয়ের আনন্দ। বাহ, দেখো বাবা, শক্তি দিয়ে যা পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে তা অর্জন করা যায়। এই আকাশই ওর আসল ঠিকানা। আমাকে ক্ষমা করো আরিয়ান, আমি শুধু তলোয়ার আর রাজ্য জয়ের মধ্যেই শ্রেষ্ঠত্ব খুঁজতাম। কিন্তু আজ বুঝলাম, একটা আহত প্রাণকে সুস্থ করে তোলার মধ্যে যে আনন্দ, তা শত রাজ্য জয়েও নেই। তুমি এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। বাবা, মায়া আমাকে শিখিয়েছে যে সব প্রাণীরই একটা গল্প থাকে। আমরা যদি দয়ালু হই, তাহলে পৃথিবীটা রূপকথার মতোই সুন্দর হতে পারে। এখন আর প্রাসাদ আগের মতো একা বা নিষ্প্রাণ নয়। প্রাসাদের চারপাশে অনেক পাখি উড়ছে। আরিয়ান, মায়া এবং পক্ষীরাজ একসাথে বাগানে গল্প করছে। জানালার পাশে রাজা মহেন্দ্র দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছেন। এখন আমি আর একা নই, আমার কাছে এক জাদুকরী বন্ধু আছে, আর আছে প্রকৃতির মমতা। দয়া ও ভালোবাসা যে কোনো সাধারণ কিছুকেও অসাধারণ করে তুলতে পারে। রাজকুমার আরিয়ান তার সিংহাসন নয়, বরং তার সুন্দর হৃদয়ের মাধ্যমে পুরো রাজ্যের মানুষের মনে জায়গা নিয়ে নিল।